এবার দেখো যে আমাদের হৃৎপিণ্ড আছে, মাছেরও হৃৎপিণ্ড আছে। তো এই যে হৃৎপিণ্ডর যে বেসিক পার্থক্য সেটা কি? প্রথমে যদি আমরা খেয়াল করি যে মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর মানুষের ক্ষেত্রে যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অলিন্দ 2টা নিলয়। আর মাছের ক্ষেত্রে যেটা হয় 1টা অলিন্দ 1টা নিলয়। তো এই ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, এটার ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ। দেখো, 1টা অ্যাট্রিয়াম 1টা ভেন্ট্রিকল, 2টা অ্যাট্রিয়াম 2টা ভেন্ট্রিকল। এখন মাছের ক্ষেত্রে উপপ্রকোষ্ঠ থাকে, আমাদের ক্ষেত্রে যেমন 4টা প্রকোষ্ঠ আর কোনো প্রকোষ্ঠ নাই, তো মাছের ক্ষেত্রে একটা উপপ্রকোষ্ঠ থাকে, সেটাকে বলা হয় কি সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠ। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সাইনাস ভেনোসাসটা কি নাই, আমাদের ক্ষেত্রে নাই। এরপরে দেখো যে মাছের যে রক্ত সংবহন এটাকে বলা হয়, বা হৃৎপিণ্ড এটাকে কিন্তু বলা হয় শিরাল হৃৎপিণ্ড। শিরা কি করে? শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তো যেহেতু একে শিরাল হৃৎপিণ্ড বলা হয়, তার মানে মাছ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই পরিবহন করে। দেখো, কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এবং মানুষের ক্ষেত্রে কি করে? মানুষ কিন্তু উভয়ই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুইটাই কিন্তু পরিবহন করে। এখন যেহেতু মাছের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড, তো এর ক্ষেত্রে আর দ্বিচক্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এক চক্রী রক্ত সংবহন ঘটে এবং মানুষের ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই পরিবহন করে। এই জন্য এর ক্ষেত্রে কি দেখা যায়? দ্বিচক্রী সংবহন দেখা যায়। এখন দেখো হার্টবিট কার্ডিয়াক চক্র। হার্টবিটটা কি? হার্টবিট মানে হচ্ছে কি হৃদ স্পন্দন। এখন হৃদ স্পন্দনটা কেমন হয় যে প্রতি 1 মিনিটে কতবার এটা বিট করে। দেখো যে প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার। কি হয়? 70 থেকে 80 বার। এখন এই প্রতি মিনিটে 70 থেকে 80 বার, এইখান থেকে আমরা কিন্তু আমাদের কার্ডিয়াক চক্রের যে সময়কাল এটা কিন্তু নির্ণয় করতে পারি। প্রতি মিনিট, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে কতবার বিট করে? তো আমরা যদি 70 থেকে 80 বার হয় তাহলে এর গড় কত? 70 আর 80-র মাঝখানে থাকে 75। আমরা যদি 75কে ধরে নিই এর গড় বা এভারেজ, তো 60/75 করলে আসে হচ্ছে 0.8 সেকেন্ড। যেহেতু আমরা 60কে ধরছি সেকেন্ডে, 75 বার এর কোনো একক নাই, তার মানে আমরা যে অ্যান্সারটা বের করবো সেটাও কিসে বের হবে? সেকেন্ডে বের হবে। তার মানে 0.8 সেকেন্ড। তো এখন খেয়াল করো যে এই 0.8 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের যে কার্ডিয়াক চক্র সেটা কিন্তু সংগঠিত হয়। অর্থাৎ কার্ডিয়াক চক্রের ভিতরে কি কি পড়ে? সিস্টোল আর ডায়াস্টোল, অর্থাৎ সংকোচন আর প্রসারণ। সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ। তো এই জিনিসটা 4 বার সংগঠিত হয়। 4 বার কিভাবে? যে একবার কিন্তু অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল। তো এইভাবে 4 বার, অর্থাৎ এর রেশিও কিন্তু 4টা। অর্থাৎ কার্ডিয়াক চক্রের সময়কালের ভিতরে কিন্তু 4টা ভাগ থাকবে। 4টা সময় মিলিত হয়ে কিন্তু এই কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। এই হচ্ছে কি অ্যাট্রিয়ামের, প্রথমে কি আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। প্রথমে কি আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলের ক্ষেত্রে সময় লাগে, অর্থাৎ প্রত্যেকটারই কিন্তু ডায়াস্টলের ক্ষেত্রে সময় লাগে কি বেশি। এটার ক্ষেত্রে কত লাগতেছে? 0.7 সেকেন্ড। একক কি? সেকেন্ড। 0.7 সেকেন্ড। এরপরে অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হলো, এখন কি হবে? অ্যাট্রিয়ামের সিস্টোল হবে। তো অ্যাট্রিয়ামের সিস্টোল যখন হবে তখন এর যে সময়কাল এটা হবে কত? 0.1 সেকেন্ড। আমরা জানি যে মোট কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। তো আমাদের যেহেতু ডায়াস্টলের সময় লাগছে 0.7, তো এইখানে সময় লাগবে কত? 0.8। আমাদের টোটাল সাম হবে কত? 0.8 সেকেন্ড। আচ্ছা দেখো, এরপরে আছে কি ভেন্ট্রিকলের সিস্টোল। তো ভেন্ট্রিকলের সিস্টোলের ক্ষেত্রে দেখো যে এর সময় লাগে কত? 0.3 সেকেন্ড। তার মানে আমাদের মোট কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। তো
তো 0.8 সেকেন্ড যদি হইতে হয় তো আর একটা সময় লাগবে কত, 0.5 সেকেন্ড। তো আমরা আগেই বলেছিলাম যে ডায়াস্টলের ক্ষেত্রে কিন্তু অধিক সময় লাগে, অর্থাৎ 0.8 সেকেন্ডের ভিতরে অধিকাংশ সময় লাগবে কিসে, ডায়াস্টলে। তো এই যে ভেন্ট্রিকলের ডায়াস্টল, এখানে সময় লাগে 0.5 সেকেন্ড, আর সিস্টলে সময় লাগে কিন্তু 0.3 সেকেন্ড। তো দেখো যে এই যে ভেন্ট্রিকলে একবার হচ্ছে সিস্টল হয় অর্থাৎ সংকোচন হয়, আর একবার হয় কি ডায়াস্টল অর্থাৎ প্রসারণ হয়। তো এই সংকোচন ও প্রসারণের ক্ষেত্রে ভেন্ট্রিকলের সময় একটা শব্দের সৃষ্টি হয়। তো এই যে শব্দ, এই শব্দকে যখন সিস্টল তখন বলা হয় লাভ, আর যখন ডায়াস্টল তখন বলা হয় কি ডাব। তো আমরা মনে রাখবো কিভাবে, ডা ডা, ডায়াস্টলের ডা, এখানেও কি ডা, অর্থাৎ ডায়াস্টলের শব্দটা কি হবে ডাব, আর সিস্টলে কি হবে লাভ। এই দুই ধরনের শব্দ এই সিস্টল এবং ডায়াস্টলে সৃষ্টি হয়। এরপরে দেখো যে এইখানে কিন্তু একবারে দেওয়া আছে যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যে সময়কাল সেটা কত। দেখো এখানে কিন্তু ডায়াস্টলের দুইটারই দেখো যে অধিকাংশ সময় কিন্তু কিসে নিছে, ডায়াস্টলে নিয়েছে, তার মানে প্রসারণের ক্ষেত্রে কিন্তু অধিক সময় লাগছে। তো অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, দেখো ও ডা সি 71। আমরা যদি এটা মনে রাখি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7, সিস্টল 0.1, বাদ বাকি ওইটা কিন্তু আমাদের এমনি মনে থাকবে। নিডাসি কত 53, অর্থাৎ নিলয়ের ডায়াস্টল 5 সেকেন্ড, সিস্টল 3 সেকেন্ড। তো এইভাবে কিন্তু আমাদের এই ছকটা মনে রাখতে পারি। তো দেখো যে হার্টবিটের মায়োজনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন, আমরা এখানে কোনোরূপ শক্তি দেওয়া ছাড়াই হার্ট কিভাবে অবিরত পাম্প করতেছে সেই জিনিসটাকে এখন আমরা দেখব। দেখো যে এইখানে আমরা বলছিলাম যে ডান অ্যাট্রিয়ামের ক্ষেত্রে এক ধরনের একটা নোড থাকে যেটা হচ্ছে পেসমেকার, বা এখান থেকেই মূলত যেই সংকোচন প্রসারণের শুরু সেটা কিন্তু শুরু হয়। তো এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়াম ও সুপারিয়র ভেনিকুলার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। তো এটা কি করে, এটা হচ্ছে পেসমেকার, স্যানটা হচ্ছে কি, স্যানটা হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে। মূলত আমাদের যে সংযোগী টিস্যু থাকে এটা হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে স্যান, একটা হচ্ছে এভিএন, একটা হচ্ছে বান্ডল অফ হিজ, আর হচ্ছে পারকিনজি তন্তু। তো এটা কিন্তু ধাপে ধাপে যেভাবে সাজানো আছে এইভাবে কিন্তু কাজ করে, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পারকিনজি তন্তু। তো খেয়াল করো যে এই যে স্যান, একে আমরা বলি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, অর্থাৎ স্যান থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কি শুরু করে, এই যে হৃদস্পন্দন বা হার্টবিট এটা কিন্তু শুরু করে। এই জন্যই কিন্তু একে পেসমেকার বলা হয়। যদি কোনো কারণে এই স্যানটা কাজ না করে, অর্থাৎ স্যানটা কিন্তু যে গঠন, এভিয়ান টিস্যুর গঠনটাও কিন্তু সেম, তো যখন এটা কাজ না করে তখন কিন্তু এভিয়ানটা কিন্তু এই স্যানের কাজটাই করে থাকে, কিন্তু স্যান যখন কাজ করে তার পরবর্তীতে যে কাজটা করে সেটা হচ্ছে এভিয়ান। অর্থাৎ স্যান থেকে এভিয়ান উদ্দীপনার জন্য কত সেকেন্ড লাগে, 0.15 সেকেন্ড সময় লাগে। তারপরে আসে কি, বান্ডল অফ হিজ, হৃৎপিণ্ডের যে টিস্যুটি এভি নোড থেকে উৎপন্ন হয় আন্ত ভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত। আন্ত ভেন্ট্রিকুলার মানে কি, একটা ভেন্ট্রিকুলার সাথে আর একটা ভেন্ট্রিকুলার মধ্যে যে সংযোগ, অর্থাৎ ডান ভেন্ট্রিকুলার সাথে বাম ভেন্ট্রিকুলার মধ্যে যে সংযোগ, এই সংযোগের প্রাচীরের পশ্চাৎভাগে হচ্ছে পর্যন্ত এই বান্ডল অফ হিজ কিন্তু বিস্তৃত। মূলত কি করে এটা, এভি নোড থেকে এই সিগন্যালটা নেয়, এভি নোড থেকে এই সিগন্যালটা নিয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে পাস করে দেওয়ার কাজই হচ্ছে কার, বান্ডল অফ হিজের। তারপর হচ্ছে কি পারকিনজি তন্তু, তারপরে হৃৎপিণ্ডের বিভিন্ন সংযোগের বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের যে অনুক্রম, এইটা যে শেষ বস্তু সেটাই হচ্ছে কি পারকিনজি তন্তু। পারকিনজি তন্তুর মাধ্যমে মূলত কি হয়, ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়িয়ে পড়া যে সিগন্যাল সেইটা কিন্তু ভেন্ট্রিকলের সংকোচন ঘটায়, অর্থাৎ পারকিনজি তন্তুর কারণে ভেন্ট্রিকলের কি ঘটে, সংকোচন ঘটে। এরপরে আসো যে এই যে রক্ত, এই রক্ত যে প্রবাহিত হচ্ছে এর উপরে কিন্তু একটা চাপ থাকে। এই রক্তচাপ আবার দুই ধরনের, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ।
তো দেখি যে রক্তচাপ বা ব্লাড প্রেশার মানুষের যে স্বাভাবিক পরিমাণ সেটা কত। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যে স্বাভাবিক রক্তচাপ বা সিস্টোলিক সেটা হচ্ছে কত, 110 থেকে 120। আর যেটা ডায়াস্টোলিক সেটা হচ্ছে 70 থেকে 80। রক্তচাপ কিন্তু দুই ক্ষেত্রে মাপতে হয়, একটা হচ্ছে সিস্টোলিক অর্থাৎ সংকোচনের সময়ে, আর একটা হচ্ছে প্রসারণের সময়। তো সংকোচনের ক্ষেত্রে যে স্বাভাবিক মাত্রা সেটা হচ্ছে 110 থেকে 120, আর ডায়াস্টোলিক যে চাপ আছে সেটার ক্ষেত্রে কিন্তু 70 থেকে 80। এরপরে দেখো যে আমরা একটু যদি খেয়াল করি যে আমরা দেখছিলাম ডায়াস্টোলের ক্ষেত্রে সময় লাগে কি বেশি, সিস্টোলের ক্ষেত্রে সময় লাগে কম। এই যে কম বেশি সময় লাগছিল, এখন যদি আমরা রক্তচাপটা খেয়াল করি আমরা কিন্তু বুঝতে পারবো যে সিস্টোলিকের ক্ষেত্রে চাপটা কিন্তু বেশি। চাপ যেহেতু বেশি সময়টা লাগবে কি কম, এই জন্যই আমাদের কিন্তু সিস্টোলের ক্ষেত্রে সময়টা কি লাগছিল, কম লাগছিল। এখন এই যে রক্তচাপ আমরা 110 থেকে 120 বা 70 থেকে 80 মিলিমিটার পারদ, এই যে একক, এটা আমরা কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করি, অর্থাৎ রক্তচাপ মাপার যন্ত্রটা কি। রক্তচাপ মাপার যন্ত্রটা হচ্ছে কি, খুবই ইম্পর্টেন্ট, স্পিগমো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটার এটা হচ্ছে কি রক্তচাপ মাপার যন্ত্র। এখন দেখো যে এই রক্তচাপের ক্ষেত্রে ব্যারো রিসেপ্টর নামক একটা অংশ হচ্ছে কাজ করে। ব্যারো রিসেপ্টর এটা হচ্ছে এক ধরনের সংবেদী স্নায়ুপ্রান্ত। এটা কি সংবেদী স্নায়ুপ্রান্ত। মূলত এই যে রক্তচাপ এর যে পরিবর্তন বা তারতম্য, এই বিষয়টিকেই সাড়া দেয় হচ্ছে এই ব্যারো রিসেপ্টর, এবং রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই যে স্নায়ুপ্রান্ত একেই বলা হয় কি ব্যারো রিসেপ্টর। এখন এই ব্যারো রিসেপ্টরও কিন্তু রক্তচাপের মতো দুই রকম, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এই ব্যারো রিসেপ্টরের ক্ষেত্রেও কি একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তো দেখো যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় কোথায় অবস্থান করে এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় কোথায় অবস্থান করে। তো যদি খেয়াল করি যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এটা থাকে কোথায়, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, ডান এবং বাম অন্তঃস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস, এইগুলাতে কি অবস্থান করে, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। এখন দেখো যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় অবস্থান করে। তো এখানে অনেক সময় প্রশ্ন আসে যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের অপর নাম কি। তো এর অপর নামটা খুব ভালো করে মনে রাখতে হবে, আয়তন ব্যারো রিসেপ্টর। আয়তন ব্যারো রিসেপ্টর কার অপর নাম, তাহলে কার, নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের। এবং এটা কোথায় কোথায় থাকে, বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকলের প্রাচীরে। যে কোনো এক পাশ মুখস্থ করতে হবে, হয় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় অবস্থান করে, না হয় নিম্নচাপ ব্যারো রিসেপ্টরটা কোথায় কোথায় অবস্থান করে। এরপরে দেখো যে আয়তন যে ব্যারো রিসেপ্টরটা আছে বা হচ্ছে নিম্নচাপ যে ব্যারো রিসেপ্টর আছে, এটার প্রভাবটা কোথায়। এর প্রভাব রয়েছে হচ্ছে রক্ত সংবহনে তো অবশ্য আছেই, এবং এর সাথে কোথায় রয়েছে, রেচন তন্ত্রে। তার মানে রক্ত এবং রেচন উভয় তন্ত্রের ক্ষেত্রেই কিন্তু এই ব্যারো রিসেপ্টরের ভূমিকা রয়েছে। কোন ব্যারো রিসেপ্টর, আয়তন ব্যারো রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তারপরে দেখো যে এই যে মানবদেহে রক্ত সংবহন হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু চার ধরনের বা চার প্রক্রিয়ায় রক্ত সংবহন সংগঠিত হয়। একটা হচ্ছে কি সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, পোর্টাল এবং করোনারি। এই চার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে মূলত রক্তটা কি হয়, সংবহন সম্ভব হয়। এখন আমরা দেখব যে ধাপগুলো, আমাদের শুধু লাগবে কি ধাপগুলো, অর্থাৎ কোনটা থেকে কোনটায় রক্ত যাচ্ছে কোন সংবহনের ক্ষেত্রে। তো প্রথমে দেখো যে সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে বাম ভেন্ট্রিকল থেকে শুরু হচ্ছে, কি বাম ভেন্ট্রিকল যদি শুরু হয় তাহলে শেষ হবে কোথায়, ডান ভেন্ট্রিকলে। যদি ডান ভেন্ট্রিকল দিয়ে শুরু হয় তাহলে শেষ হবে কোথায়, বাম ভেন্ট্রিকল। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো বামটা শুরু হবে সিস্টেমিকের ক্ষেত্রে বাম, পালমোনারির ক্ষেত্রে ডান দিয়ে শুরু। তাহলে সিস্টেমিক ক্ষেত্রে যেহেতু বাম দিয়ে শুরু, এর শেষ কোথায় হবে বলছি, ডান ভেন্ট্রিকলে। এর মাঝে কি যাবে, বাম ভেন্ট্রিকল থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা অ্যাওর্টার মাধ্যমে চলে যায় কোথায়, আমাদের টিস্যু বা অঙ্গে। টিস্যু বা অঙ্গের মাধ্যমে আবার কি হয়, মহাশিরা বা ভেনা কাভা দিয়ে কিন্তু সেই রক্ত, যেইটুকু রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত, সেই রক্তটুকু কিন্তু আমাদের কোথায় ফিরে আসে, এই ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। তো এর জন্য এর প্রসেসটা দেখো, বাম ভেন্ট্রিকল, অ্যাওর্টা,
টিস্যু বা অঙ্গ, তারপরে মহাশিরা বা ভেনা গবাদে কোথায় চলে আসলো, ডান অ্যাট্রিয়ামে, এবং লাস্টে ডান ভেন্ট্রিকলে অবস্থান করে। অর্থাৎ বাম ভেন্ট্রিকল দিয়ে শুরু, ডান ভেন্ট্রিকল দিয়ে শেষ। এরপরের ধাপটা দেখো যে পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন শুরু হয়েছে কোথায়, ডান ভেন্ট্রিকলে। আর আমরা জানি যে ডান ভেন্ট্রিকলে কি ছিল, ডান ভেন্ট্রিকলে ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তো এইখান থেকে যাবে হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী যেহেতু কার্বন ডাইঅক্সাইড রক্ত সমৃদ্ধ রক্তকে নিয়ে যায় কোথায়, ফুসফুসে, তার মানে পালমোনারি ধমনী, তারপরে ফুসফুস, এখন ফুসফুসে যাওয়ার পরে সেটা কি হয়ে গেছে, অক্সিজেন সমৃদ্ধ রক্তে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখন যেহেতু ফুসফুসে যাওয়ার পরে এখন শিরা দিয়ে ব্যাক করবে, কোন শিরা, পালমোনারি শিরা। পালমোনারি শিরা দিয়ে কোথায় আসবে, কারণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে কোথায়, বাম অ্যাট্রিয়ামে, তার মানে বাম অ্যাট্রিয়ামে আসবে, দেন হচ্ছে বাম ভেন্ট্রিকল। তো এই হচ্ছে পালমোনারি সংবহন। তারপরে দেখো যে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন, পোর্টাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হেপাটিক, একটা হচ্ছে রেনাল। হেপাটিক মানে কি যকৃত, রেনাল মানে বৃক্ক। তো দুই ধরনের পোর্টাল দেখা যায়, কিন্তু মানুষের দেহে যেটা, সেটা কিন্তু রেনাল। মনে রাখতে হবে, নাল, নাল মানে কত, শূন্য, নাই, কি মনে রাখবো, নাল নাই, নাল, নাল নাই, অর্থাৎ মানুষের দেহে কিন্তু এই যে রেনাল পোর্টাল এটা কিন্তু অনুপস্থিত, অর্থাৎ রেনাল নাই, কিন্তু হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত। তো হেপাটিক পোর্টাল তন্ত্রের ক্ষেত্রে আমরা দেখব যে কোথা থেকে শুরু হয়। হেপাটিক মানে যকৃত, তার মানে এর ভিতরে কি ইনভলভ হবে, যকৃত ইনভলভ হবে। তো প্রথমে হচ্ছে পৌষ্টিক যে অঙ্গসমূহ আছে, অর্থাৎ টিস্যু বা অঙ্গে তো আমাদের হচ্ছে কি রক্তটা সাপ্লাই হয়ে গেছে, এখন এই পৌষ্টিক অঙ্গ থেকে আমাদের কিসে যাবে, হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক, হেপাটিক মানে যকৃত, হেপাটিক পোর্টাল শিরা দিয়ে এখন কোথায় যাবে, অবশ্যই যকৃতে যাবে, যেহেতু শিরাটা কার, যকৃত, যকৃত থেকে আবার কিসে যাবে, হেপাটিক শিরা দ্বারা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছাবে। ইনফিরিয়র মানে কি, নিচে, হৃৎপিণ্ডের নিচে, নিচে যে কপাটিকা আছে সেটা দিয়ে মূলত হৃৎপিণ্ডে এই পোর্টাল সংবহনতন্ত্র শেষ হবে। তারপরে দেখো যে করোনারি সংবহন। করোনারি সংবহনের মাধ্যমে কিন্তু এই সংবহনটা শেষ হয়। তো করোনারি সংবহনের ক্ষেত্রে দেখো যে প্রথমে হচ্ছে কি সিস্টেমিক ধমনী। আমরা প্রথমে শিখছিলাম কি সিস্টেমিক সংবহন, এটা হচ্ছে সিস্টেমিক ধমনী। তো সিস্টেমিক ধমনী থেকে কিসে যাবে, যেহেতু এটা করোনারি সংবহন, অবশ্যই কিসে যাবে, করোনারি ধমনীতে যাবে। করোনারি ধমনীতে যে কোথায়, হৃৎ প্রাচীর, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরে, দেন হচ্ছে প্রথমে ধমনী, তারপরে প্রাচীর, তারপরে শিরা। তার মানে করোনারি ধমনী, হৃৎ প্রাচীর, করোনারি শিরা, এবং অবশেষে কোথায় ফিরে আসবে, ডান অ্যাট্রিয়ামে ফিরে আসবে। একটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে করোনারি সংবহন, এইটার মাধ্যমে কিন্তু হৃৎপিণ্ড তার নিজের যেই রক্তের চাহিদা সেটা কিন্তু পূরণ করে। তার মানে হৃৎপিণ্ডে হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে বলা হয় হচ্ছে করোনারি সংবহন। যদি প্রশ্ন আসে যে কোন সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহিত হয়, তো সেক্ষেত্রে উত্তরটা হবে কি, করোনারি সংবহন। তো এই যে চার ধরনের সংবহন আছে, এর মাধ্যমে কিন্তু আমাদের যেই রক্তটা এটা কিন্তু সারা দেহ যে গেল, অর্থাৎ হচ্ছে আমাদের প্রথমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা ছিল সেটা কিন্তু আমাদের দেহ বা টিস্যু বা অঙ্গে পৌঁছে গেছে। এখন এই টিস্যু বা অঙ্গ অর্থাৎ পৌষ্টিক যে অঙ্গগুলো আছে সেখান থেকে কিন্তু আবার পোর্টাল তন্ত্রের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আবার সার্কুলেশন ঘটবে। আবার যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা কি হবে, সেটা কিন্তু ফুসফুসে চলে যাবে, এবং ফুসফুসে যাওয়ার পর সেটা কিন্তু পরিশোধিত হওয়ার মাধ্যমে আবার কিন্তু কোথায় চলে আসবে, আবার সেই বাম অ্যাট্রিয়ামে চলে আসবে, এবং এই প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে। এবং শেষ যেটা আছে আমাদের করোনারি সংবহন, অর্থাৎ এই তিনটা তো হয়ে গেল, তারপরে থাকে কি করোনারি সংবহন। এখন হৃৎপিণ্ড যে পরিচালনা চলতেছে, তো এই হৃৎপিণ্ড পরিচালনার জন্যও কিন্তু নিজস্ব একটা সংবহনতন্ত্রের প্রয়োজন, অর্থাৎ তার একটা ব্লাড দরকার আছে। তো সেই ব্লাডটা সরবরাহ করতেছে কে, করোনারি সংবহন। তো এই চারটা সংবহনতন্ত্রের মিলেই কিন্তু এই হৃৎপিণ্ডের সংবহনতন্ত্র সম্পন্ন হয়।